ফাইন। তো আমরা শুরু করতে যাচ্ছি বলবিদ্যা চ্যাপ্টার। অনেকেই জিজ্ঞাসা করে ভাইয়া বলবিদ্যায় কি আছে? বলবিদ্যায় অনেকগুলো টপিক মিশায় একটা, মানে এটা একটা ফিজিক্সের কনসেপ্ট বলতে পারো। তোমরা নিউটনিয়ান বলবিদ্যা পড়ছো, মানে বলবিদ্যা অনেক রকমের হয়। মূলত বলবিদ্যা দুই ধরনের, একটা হইলো স্থিতিবিদ্যা স্ট্যাটিক্স, আর একটা হইলো গতিবিদ্যা ডাইনামিক্স। দুটোর মধ্যে পার্থক্য বলি। বল প্রয়োগের ফলে ধরো এই দেয়ালের উপরে আমি বল প্রয়োগ করতেছি, হ্যাঁ, কিন্তু দেয়াল তো নড়ে না, দেয়াল স্থির। ঘুষি একটা মারলাম, নিউটন অনুযায়ী ব্যথাও পাইলাম, তাই না? প্রতিক্রিয়া বলের কারণে। এটাকে বলা হয় স্ট্যাটিক্স। বল প্রয়োগের ফলে বস্তু যদি না নড়ে, স্থির অবস্থায় থাকে, তাইলে এটাকে স্ট্যাটিক্স বলা হয়, যেই চ্যাপ্টার হলো 8। আর বল প্রয়োগের ফলে বস্তু যদি গতি লাভ করে, তাহলে সেটা হলো গতিবিদ্যা, হ্যাঁ, ডাইনামিক্স। তো আমরা এই চ্যাপ্টারটাই আলোচনা করবো হলো স্ট্যাটিক্স নিয়ে। বল প্রয়োগ করবো কিন্তু বস্তু নড়বে না, বুঝতেছো ক্লাসের সবাই? 8.1 হ্যাঁ, বলের লব্ধি বের করবো। মানে সাপোজ এই দুইটা বস্তু, একটা বল প্রয়োগ করলাম, কিন্তু বলের তো বলি অনেকগুলো টপিক আছে। তো আজকে যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব সেটার নাম হলো বলের সমান্তরিক সূত্র। আমার মনে হয় ক্লাসের সবাই ফিজিক্সে এই সূত্রের প্রমাণ সহ মানে কতবার পড়ছে। মানে আমার মনে হয় সবচেয়ে বেশি আমি সমান্তরিক সূত্র পড়ছি, হ্যাঁ। মানে কারণ কি, শুরু করে সবাই এটা দিয়ে, আমি আবার একটা সাব চেঞ্জ করছিলাম ফিজিক্স পড়তে গিয়ে, পরে আবার সমান্তরিক সূত্র, মানে এটা আমার দুইবার পড়তে হয়েছে, বুঝছো? আর সমান্তরিক সূত্র খুব ভালোই পারতাম, সোজা তো। এটা তো আসলে ফিজিক্স, সরি, ম্যাথমেটিক্যাল বিষয়, তাই না? ত্রিকোণমিতি দিয়ে প্রুফ করে। তো আমি একটু তাও আমার মতো করে, আমার মনে হয় যে যেহেতু এটা আছে, তাহলে আমার মতো করে একটু শেখানো উচিত। বলের সমান্তরিক সূত্র হচ্ছে, যদি কোনো বিন্দুতে, মূলত আমরা লব্ধি নির্ণয় করব, যদি কোনো বিন্দুতে ক্রিয়ারত দুইটি বলকে, মানে অনেকই ভুল ধারণা আছে, বলে কি ভাইয়া বলের সমান্তরিক সূত্র r = √b² + q²। নো, এটা হলো ম্যাথমেটিক্যাল অ্যাব্রিভিয়েশন, বুঝছো? মানে পি আর কিউ যদি দুইটা বল হয়, তাহলে লব্ধির মানটা এত হয়। কিন্তু বলের সমান্তরিক সূত্র সেটা। বলের সমান্তরিক সূত্র কি, এখন আমি যেটা লিখতেছি, যদি কোনো বিন্দুতে ক্রিয়ারত দুইটি বলকে সামান্তরিকে সন্নিহিত বাহু হিসেবে নির্দেশ করা যায়, তবে ওই বিন্দুগামী সামান্তরিকের কর্ণ বলদ্বয়ের লব্ধি, লব্ধি বলতে ভেক্টর যোগফল বোঝায়, বুঝছো? লব্ধি মানে ব্র্যাকেটে আমি একটু লিখি, ভেক্টর যোগফল, বলদ্বয়ের লব্ধি নির্দেশ করে। যারা কেউ যদি বলে বলের সমান্তরিক সূত্র কি, তাহলে তুমি এটা লিখবে, বুঝছো? মানে এই যে আমি বলের সমান্তরিক সূত্রের কি বলবো বিবৃতিটা লিখলাম না, তোমরা এটা লিখবে, এটা 2 মার্কের কোশ্চেন হিসেবে আসে, ঠিক আছে? এবারে আসো আমরা এটার ম্যাথমেটিক্যাল অ্যাব্রিভিয়েশন একটু বোঝার চেষ্টা করি। মানে লব্ধি কি, দুইটা বলের ভেক্টর যোগফল। বল একটা ভেক্টর রাশি, ছোটবেলায় পড়ছিলাম, সরল বেগ, ওজন, ত্বরণ, বল, তড়িৎ তীব্রতা, চৌম্বক তীব্রতা, এগুলো হলো ভেক্টর রাশি। দৈর্ঘ্য, ভর, দ্রুতি, কাজ, শক্তি, সময়, তাপমাত্রা, এগুলো হলো স্কেলার রাশি। মুখস্থ করছিলাম 9, 10-এ, এখনো মুখস্থ আছে। যাই হোক, এবার এই পি এদিকে কিউ, আমি বোঝানোর সময় সবাইকে এটা বলি, এখানে হচ্ছে কি, এই বিন্দুতে ও বিন্দুতে বল ক্রিয়া করতেছে, কিন্তু তাই বলে এটা কিন্তু দৌড়ায় যাইতেছে না এদিকে কোথাও। মানে সাপোজ কেউ এ বিন্দুতে ও বিন্দুতে দাঁড়ায় আছে, ওকে এট এ টাইম দুইটা লাথি দেওয়া হয়, এই সোজা লাথি পি বরাবর একটু জোরে, আর একটু এই যে এর সাথে আলফা অ্যাঙ্গেলে কিউ বেগ বরাবর, কিউ বরাবর একটা লাথি দেওয়া হয়। এই দুই লাথির মিলিত প্রভাবে সে এদিক দিয়ে যাইতো, কিন্তু বেসিক্যালি হয়েছে কি, ওদিকে যায় না, মানে ও তো লাঠিটা এখানে বসে হজম করছে, বুঝছো তুমি আমার কথা? মানে ওইখানেই বসে আছে, স্থিতিবিদ্যা তো এটা, এটা মুভ করেনি। কিন্তু এটা যদি গতিবিদ্যা হইতো,
মানে এদিকে ইউ বেগ এদিকে ভি বেগ, এটাও আছে। আমরা 8.1 এর পরে 9.1 করব, কারণ এটা হলো আমরা বলের ক্যালকুলেশন করব, আর 9.1 এ হলো বেগের ক্যালকুলেশন। মজার ব্যাপার হলো বল এবং বেগ দুইটাই ভেক্টর রাশি, বুঝছো? দুইটার মধ্যে মিল আছে, সিমিলারিটিস আছে, এই জন্য আমরা করব। তো আলটিমেটলি আলফা কোণে যদি ক্লিয়ার হতে থাকে, তাহলে এটা মাঝখান দিয়ে সমান্তরিকের কর্ণ বরাবর যাবে, লব্ধি হবে এটা। সো এটা যদি থিটা হয়, আমরা ভেক্টর সূত্র পড়ছিলাম, তোমাদের হয়তো মনে আছে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি। এমন কেউ নাই যেটা পড়ো নাই, যে ভেক্টরের বৈশিষ্ট্য কি বলতো? দুইটা ভেক্টর যদি মান আর দিকে সমান হয় তাহলে তারা সমান। তাহলে এটা যেহেতু কিউ ভেক্টর, এটা হলো ভেক্টর দিক, তাহলে ভালো হবে। আর এটা আর ভেক্টর, তাহলে ও এ প্লাস এসি ইকুয়াল টু হলো ওসি, তাই না? ভেক্টর যোগের ত্রিভুজ বিধি 1 2 এই 3। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি আর ভেক্টর ওসি ইকুয়াল টু পি প্লাস কিউ। বুঝাতে পারছি আমি? অনলাইনে যারা আছো ভাইয়া, এগুলো নতুন কোনো পড়া না, পুরানা, তাই না? ক্লাসের সবাই কি বুঝছো ভাইয়া? জি ভাইয়া। ওকে, তোমাদের আমি নতুন এই যে আগের পুরোনো জিনিসটা পড়াবো। এই যে আমি স্ক্রিনে তোমাকে তুলে ধরতেছি এই প্রমাণটা, লব্ধির মান এবং লব্ধির দিক নির্ণয়ের এই যে প্রমাণ, এটা তোমরা ফিজিক্সে করে আসছো, আমি কি ঠিক বলছি? ভুলে গেছো? আচ্ছা, তোমরা যদি চাও যে ভাইয়া এই প্রমাণটাও আপনি করায় দেন, তাহলে এটার আমার একটা সেপারেট রেকর্ডিং আছে, হ্যাঁ, তো সেটা আমি করাই দিব না। আমার মনে হয় ফিজিক্সে তোমরা একটা প্রমাণ করছো, তাই না? দেখো তুমি দুটো সূত্র আছে না ভাইয়া? ম্যাথমেটিক্সে কি হয় জানো? ম্যাথমেটিক্সে সব দিক বিবেচনা করে। আমি বলতেছি না ফিজিক্স খারাপ, কিন্তু ম্যাথমেটিক্সের সব ক্ষেত্র বিবেচনা করতে হয়। এখানে দুইটা ক্ষেত্র আছে যেখানে আলফা সূক্ষ্মকোণ, আর এটা আলফা কি স্থূলকোণ। হ্যাঁ, প্রথমটা করছো, পরেরটা করো নাই, আহামরি কিছুই না, প্রমাণটা একটু দেখে নিবা। এবং গুড নিউজ হচ্ছে প্রমাণ পরীক্ষায় আসে না, তো দ্যাট ইজ ওয়াই আমি এটা ক্লাসে দেখাইলাম না। তবে এটার একটা সেপারেট রেকর্ডিং আছে, সবগুলা প্রমাণের সেপারেট রেকর্ডিং আছে আমার। হ্যাঁ, গত বছর আমি যখন করছি আমি ওইভাবে করে রাখছি, তো দ্যাট ইজ ওয়াই তোমরা হইলো যে ওই রেকর্ডিং গুলো দেখে নিবা, তাইলে আমার মনে হয় যে প্রবলেম থাকবে না। সূত্রগুলো লিখে দিচ্ছি, তাহলে বলো লব্ধি আর কত হবে? সবাই জানি রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ কস আলফা। হ্যাঁ হ্যাঁ, উপাংশ অ্যাপ্লাই করা যায়। হ্যাঁ, উপাংশ আছে। উপাংশের ম্যাথমেটিক্যাল নাম হলো লম্বাংশ। এটা আমরা শিখবো। লম্বাংশ একটা আনুভূমিক, একটা উলম্ব, দুইটা লম্বাংশ হবে। এটা লব্ধির মান। আর দিক কত? লব্ধির দিক থিটা, tan ইনভার্স। হ্যাঁ, যার সাথে অ্যাঙ্গেল সে সিঙ্গেল থাকে, মানে এই যে পি এর সাথে অ্যাঙ্গেল পি, কিউ sin আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ cos আলফা। বুঝাতে পারছি আমি? যারা ধরো যে এটাও পারো না, তাহলে বুঝতে হবে তুমি ফিজিক্সের পিও শিখতে পারো না। পি না, ওই যে পি এর একটা পুটুলি আছে না, ওইটাও শিখতে পারো না, তাই না? কারণ শুরু করতে হয় এটা দিয়ে। 2, লব্ধির সর্বোচ্চ মান আর ম্যাক্স পি প্লাস কিউ কখন হয়? যখন আলফার মানটা 0, তখন হবে কি পি আর কিউ একই লাইন বরাবর কাজ করবে। তখন এই যে এই সূত্রে আলফা যদি 0 হয়, তাহলে cos 0 ডিগ্রি মানে হলো 1, তাহলে p স্কয়ার প্লাস 2p কিউ প্লাস q স্কয়ার ইকুয়াল টু p প্লাস q হোল স্কয়ার। রুট করলে p প্লাস q হবে। বুঝাতে পারছি সবাইকে? আর লাস্ট এই সূত্র, আজকে যেই মানে এই চ্যাপ্টারে 4টা সূত্র আছে, আমি গ্রুপ 1 করে দিব, গ্রুপিং করে করাবো, আমি যেটা করাই সব সময়। সর্বনিম্ন মান আমি পি অন্তর কিউ লেখে, মানে কেন কি পি বড় না কিউ বড়, এই সব ব্যাপার স্যাপার আছে। আবার নরমালি আমি পি কে বড়ই ধরি। তা আলফা কত? 180 ডিগ্রি, মানে এদিকে পি এদিকে কিউ, তখন কি হবে? পি মাইনাস কিউ হবে না? 180 ডিগ্রি হলে কি হয়?
-1 তাহলে p স্কয়ার প্লাস q স্কয়ার মাইনাস 2p কিউব দ্যাট মিন্স p মাইনাস q হোল স্কয়ার বা q মাইনাস p হোল স্কয়ার। সো এটা হয়ে গেল। আমরা এবার গ্রুপিংটা করে দিচ্ছি তোমাদের। এই চ্যাপ্টারে 4টা গ্রুপ আছে। প্রথম গ্রুপটা হলো সামান্তরিক সূত্র, শুধু এই সূত্রগুলো কাজে লাগবে। গ্রুপ 1 একটু ওইটা একের 1 থেকে 4, হ্যাঁ ভালো করে শুনো, একের 1 থেকে 4 দুইবার বলবো, একের 1 থেকে 4, একের 5 না। কেউ দয়া করে পরের দিন এসে বললো না ভাই একের 5 পারি, কারণ একের 5 এই গ্রুপের না, ঠিক আছে? এটা হলো লম্বাংশ গ্রুপের। পরে পড়াও। 2 থেকে টানা 7, 2 থেকে 7, 8, 9, 10, 11, 12 এর 2 না, 12 এর 2 না, দুঃখিত, 15 নম্বর। এটা হলো গ্রুপ 1 সামান্তরিক সূত্রের ম্যাথ। একটু আমি পুরোটা স্ক্রিনশট রাখবো। তো তোমরা যেটা করতে পারো, এখান থেকে 2 পেজ জায়গা খালি রেখে দিতে পারো। যারা সুন্দরভাবে নোট করো তারা পরে আবার এখানে ফেরত আইসো, আমরা বলের লম্বাংশ উপপাদ্য পড়াবো, ত্রিভুজের সাইন সূত্র পড়াবো, থিওরি গুলো পড়ায় গ্রুপিংটা করে দিব। 4টা গ্রুপ আছে। নাও এটা স্ক্রিনশট রাখি, এটা আমি গ্রুপে দিয়ে দিব। ফাইন, এবার অঙ্ক করবো। ভাইয়া বলবিদ্যা সম্পর্কে অনেকের ভীতি আছে, অনেকে ভুল ভয় দেখায় তোমাদের যে বলবিদ্যা অনেক কঠিন, বলবিদ্যা যখন করবা তখন বুঝবা। হ্যাঁ, এই ভয় পাও না ভাইয়া, কারণ হচ্ছে আমি করাচ্ছি যেগুলা আই থিঙ্ক খুব একটা কঠিন হবে না, বড় হইতে পারে কিন্তু কঠিন হবে না, বুঝে যদি করো। আর ভালো বলবিদ্যা বোঝার জন্য 2 বিষয়ে জ্ঞান খুব ভালো থাকতে হবে। একটা যেটা আমি তোমাদের বলতে বলতে তোমাদের লজ্জা পাওয়া উচিত, ত্রিকোণমিতির সূত্র এখনো মুখস্থ করি নাই। বুড়িগঙ্গায় গিয়ে ডুব দাও তাইলে, ঠিক আছে? যে ভাই আমি এখনো ত্রিকোণমিতির সূত্র পারি না, নিজেকে 2 ডালে 2টা চড় দিয়ে দিবা, তারপরে বুড়িগঙ্গায় একটা ডুব দিয়ে আসবা, তারপরে আইসা ত্রিকোণমিতির ফর্মুলা মুখস্থ করবা। বুঝতেছো? ফার্স্ট ইয়ারের ফার্স্ট দিন যখন পোলাপান আমার কাছে আসে না, আমি ত্রিকোণমিতির সূত্রের শীট ধরাই দিই, ভাই এটা মুখস্থ করো। বুঝতেছো তো? আমরা তাই না, কাজে লাগে না? ত্রিকোণমিতিতে তো লাগেই লাগে, সব জায়গায় লাগে। আর বলবিদ্যায় তো মুড়ি মুরগির মতো লাগে, বুঝছো? ফাইন, শুরু করতেছি ম্যাথ। তোমাদের ভুল ধারণা দূর করে দেই, বলবিদ্যা সোজা। আচ্ছা, আমি নতুন বইটা কালেক্ট করছি, কিনছি 2টা নতুন বই। আচ্ছা, একের 1 নাম্বার মানে একটু সস্তা অঙ্ক। বলছে যে 2টা বল আছে 6 আর 8, অ্যাঙ্গেল হলো 120 ডিগ্রি, লব্ধি নির্ণয় করো। আচ্ছা, করাই দিব এই কারণে, লব্ধি বলতে লব্ধির মান এবং লব্ধির দিক 2টা নির্দেশ করে। বুঝতেছো ক্লাসের সবাই? মানে লব্ধি বলতে কিন্তু খালি মান না, লব্ধির মান এবং লব্ধির দিক। কারণ লব্ধি একটা ভেক্টর রাশি, এর 2টা জিনিস থাকে। 2019-এ অঙ্কটা ছিলই না, মানে 2019-এ বোর্ডে আসছে, তারপরে এটা অ্যাড করছে। তো যাই হোক, শুরু করি। একের 1 দেয়া আছে পি 6 নিউটন, কিউ 8 নিউটন, আলফা 120 ডিগ্রি। আর শোনো, স্যারদের অনেক প্রবলেম, চিত্র আঁকো নাই কেন? তো প্রতিটা অঙ্কের চিত্র চাই, মানে এইটার চিত্র যদিও দরকার নেই, হ্যাঁ, কিন্তু একের 1 120 ডিগ্রি আমার বই। হ্যাঁ, তাহলে কি হলো এটা? ভাইয়া শুনো, আমার বইতে, এটা আমার নতুন বই, আজকে মানে আমি এটা গত পরশুদিন কিনছি, যে নতুন বইতে অনেক অঙ্ক আছে। এটা ঢাকা বোর্ড 2019-এ আসছে। আচ্ছা, 60 হোক আর যাই হোক, তোমরা অঙ্কটা তো পারবা নাকি? হ্যাঁ হ্যাঁ, 60 বসায় দিবা, রকেট সায়েন্স না। আচ্ছা, এই দেখো চিত্রটা, 6 নিউটন
8 নিউটন, আলফা 120 ডিগ্রি, এটা হলো থিটা, এই হলো আর। এইটা কার জন্য? স্যারদের আপনার শান্তির জন্য আছে, বুঝছো? এটা দরকার আসলে নাই, কোনো দরকার আছে? আমি তো সূত্র বসাই দিব, অঙ্কটা হয়ে যাবে, ঠিক আছে? লব্ধির মান r ইকুয়াল টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। হ্যাঁ হ্যাঁ, নতুন বইতে অঙ্ক অ্যাড করছে, এটা ক্ষতি নাই, নতুন বই কিনে, বই কিনে কেউ কখনো দেউলিয়া হয় না। একদিন ফুড পান্ডায় অর্ডার কম করবা, তাহলে বইয়ের টাকা হয়ে যাবে। 6 স্কয়ার 8 স্কয়ার 2 ইনটু 6 ইনটু r cos 120 ডিগ্রি, ছয় স্কয়ার 36 64 cos 120 ডিগ্রি। যদি তুমি না পারো তাইলে বুঝবা যে অবস্থা খুবই খারাপ। cos 120 ডিগ্রি মাইনাস হাফ, কমপক্ষে বলবিদ্যা করানোর সময় আমি 100 বার বলবো cos 120 ডিগ্রি কত? মাইনাস হাফ, ঠিক আছে? 2 ইনটু 6 ইনটু 8 মাইনাস হাফ। মানে মজার একটা কথা বলি, ইনফরমেশন দেই, আলফার মান নির্ণয় করতে বলছি, কোন মধ্যবর্তী কোন 90% অঙ্কের অ্যান্সার 120 ডিগ্রি, cos আলফা ইকুয়াল টু মাইনাস হাফ আসবে 90%, কিন্তু 100% না। দুই একটা 60 ডিগ্রি আসলে তখন বলে যায় ভাই আপনি ঠিক হয়েছে কেন, এগুলো বলতে চাই আমরা। 100 থেকে কত বাদ দিবা? 48, ক্যালকুলেটর লাগবে না। রুট 52, রুট 52 কত? 2 রুট 30। এটা হলো লব্ধির মান 2 রুট 30 নিউটন। লব্ধির দিক tan থিটা বের করবা, কত সূত্রটা? লব্ধির দিক tan থিটা q sin alpha divided by p plus q cos alpha। tan থিটা q sin alpha মানে 8 sin 120, p plus 8 cos 120, যেটা দ্বিতীয়বার cos 120 কত? মাইনাস হাফ, sin 120 root 3/2, 6 মাইনাস 4, 2 হইল। tan থিটা হইল উপরে 4 root 3, নিচে 2 root 3, থিটা কত? tan ইনভার্স 2 root 3। এমনি রেখে দিবা। তুমি ওই গল্পটা শুনছিলে আমার ম্যাথ সেকেন্ড পেপার পরীক্ষায়? আমি আমার ক্যালকুলেটর আমার বন্ধুরে দিয়ে দিয়েছিলাম, কারণ আমি উত্তর এমনি রেখে দিলে হয়। tan ইনভার্স 2 root 3, বুঝতেছো ক্লাসের সবাই আমার কথা? ফাইন, ধরে নিচ্ছি বুঝতেছো। অনলাইনে সবাই কি আমার কথা শুনতেছো ক্লিয়ারলি? কেন জিজ্ঞেস করলাম, রেকর্ডে কথাটা ঠিক মতো আসতে হবে। ভাইয়া বইয়ের অ্যান্সারে তো শুধু ভাই মানটুকুই দেওয়া, দিকের কোনো কিছু দেয় নেই। ভুল, আমি কি বলছি, বইয়ের অ্যান্সার যে লিখছে তার তুলনায় আমি অনেক মেধাবী, বুঝছো আমার কথা? জি ভাইয়া। ওকে, ফালতু অঙ্ক না করে আসো কিছু ভালো অঙ্ক করি। লব্ধির, হ্যাঁ হ্যাঁ, না 180 যে বড় হবে না কোনোদিন, না 180 যে বড় হইলে কি হবে, উল্টো হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, হোমওয়ার্ক লেখো ভাইয়ারা। হোমওয়ার্ক হচ্ছে 1-এর 2, 3, 4 নাম্বার পড়বা। 1-এর 2, 3, 5 নাম্বার তো করবাই না, 1-এর 4 নাম্বার আমি নেক্সট ক্লাসে করাবো, স্পেশাল অঙ্ক এটা। চলে যাচ্ছি 2-এর 1 নাম্বার। 3p আর 2p এই দুইটা বলের অন্তর্ভুক্ত কোণের মান আর প্রথম বলকে যদি ডাবল করি তাহলে লব্ধিও ডাবল হয়ে যায়। তাহলে বল দ্বয়ের মধ্যবর্তী কোণ কত? মানে দুইটা বল আছে, একটা 3p একটা 2p, এই দুই বলের লব্ধি ধরো আর। তুমি প্রথম বলটাকে ডাবল করছো, মানে 3p হয়ে গেছে হলো 6p। দ্বিতীয় বল কিছু করো না, অ্যাঙ্গেলও চেঞ্জ করো না,
মানে যেগুলো আমি কিছু বলি নাই সেগুলো আমি আসলে চেঞ্জ করি নাই। তো প্রশ্নে বলছে যে লব্ধি ডাবল হয়ে গেছে, লব্ধি আর ছিল কত হয়ে যাবে 2r, আলফার মানটা বের করতে হবে। চিত্র না আঁকলেও হয়, কিন্তু ভাইয়া ওই যে আমি বললাম আমি প্রত্যেকটা অঙ্কের চিত্র আঁক, কারণ পোলাপান আয়সা বলে ভাইয়া অঙ্ক করছি স্যার 1-2 নাম্বার কাইটা দিছে, অর্ধেক 2-4-2 দিছে, আপনি বলছেন চিত্র আঁকা লাগবে না, আর এই যে স্যার বলছে এরকম, আপনার কথার কোনো গুরুত্ব নাই, মানে আপনি এরকম বইয়ের উদাহরণে চিত্র আঁকে নেই, তাই না? তোমাদের স্যাররা বইয়ের চেয়েও বেশি জানেন, তাই না? অনেকে মানে বইয়ের চেয়ে অনেক ভালো জানেন। চিত্রটা দেখো। আচ্ছা একটু বুঝাই দিই আমি, হ্যাঁ, রকেট সায়েন্স না, এই যে ছিল 3p আর 2p, এই হলো তাদের অ্যাঙ্গেল, মানে সরি লব্ধি, অ্যাঙ্গেল কত আলফা। এবার কি হইছে, প্রথম বলটাকে ডাবল করে দিছি, তাহলে 3p কত হয়ে গেছে 6p, এই 2p 2p আছে। এখন বলো এই 6p আর 2p এর লব্ধি কত, ডাবল হয়ে গেছে, প্রশ্নে বলছে 2r। বুঝাতে পারছি আমি চিত্রটা? প্রথমে এই যে এই সমান্তরিকটা ছিল ছোটটা 3p আর 2p, লব্ধি ছিল r, অ্যাঙ্গেল হলো আলফা, আর পরে 6p 3p টা ডাবল হয়ে 6p হয়ে গেছে, 2p তার জায়গায় আছে, আলফাও কোনো চেঞ্জ হয় নাই, কারণ এইসবের কথা বলে নাই। কথা না বললে বুঝবা অপরিবর্তিত, বুঝছো? নাইলে অবশ্যই বলবো। তাইলে 6p আর 2p এর লব্ধি হলো আগেরটার ডাবল, কত হয়ে গেল 12। আলফার মান বের করতে বলছে, কত অ্যান্সার বলো তো 120 ডিগ্রি। কেমনে বুঝলাম? 90% অঙ্কের আলফার মান 120 ডিগ্রি বলে দিচ্ছি আমি। ওকে, হ্যাঁ 120 ডিগ্রি হইলে আপনি এমনি আঁকছেন কেন, তাই না? আমি বুঝি নাই আসলে, এটা তো বুঝার কথা না। হ্যাঁ, আর এটা আমি জানি স্যার মানে অঙ্ক দিছে এমনি, ডাটাগুলো এমনি দিছে, ডাটা চেঞ্জ করে দিলে অন্য হবে, এটা স্বাভাবিক বিষয়। 2 এর 1, হ্যাঁ প্রথম ইম্পর্টেন্ট অঙ্ক করতে যাচ্ছে। ওকে ধরি 3p or 2p, 3p or 2p মানের তোমরা সবসময় সূক্ষ্মকোণ আঁকবে, মানে বাই ডিফল্ট সূক্ষ্মকোণ আঁকবে। উত্তর তুমি আগে থেকে উত্তর জানলে তো অঙ্ক করার দরকার, তাই না? 3p or 2p মানের বলের অন্তর্ভুক্ত কোণ আলফা। অ্যাটেন্ডেন্স নিয়ে নি। ওকে ফাইন, তুই আমাকে কারণ জানাইছে ক্লাস মানে করতে পারতেছে না, অনেকের প্রবলেম, অসুস্থ ছিল, আমি সবাই জানাবো অ্যাটলিস্ট যে আমি কেন ক্লাস করতে পারতেছি না, বা আমি কেমন জানতে পারছি। ওকে, আলফা প্রথম ক্ষেত্র লব্ধি, আর ইকুয়াল টু কত রুট ওভার পি স্কয়ার, অনেকে আছে লেখে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, পরে আবার পি এর জায়গায় 3p লেখে। না তাহলে এটা হবে না, মানে ফর্মুলাটা ডাইরেক্ট বসাই দিবা, নাহলে আবার তো তোমাকে ধরতে হবে পি ইকুয়াল টু 3p ধরতে হবে না, তাই না? মানে প্রথম বল স্কয়ার যোগ দ্বিতীয় বল স্কয়ার 2 ইনটু বল দ্বয়ের গুণফল ইনটু cos আলফা। ও হ্যাঁ খুব ভালো কথা, দুইটা বলের লব্ধি আর, অনেক সময় চারটা বলের লব্ধি আর হবে, তখন চারটা তীর। হ্যাঁ হ্যাঁ, যতগুলা বলের লব্ধি ততগুলা তীর চিহ্ন হবে, বুঝছো আমার কথা? আচ্ছা আমরা স্মার্টলি করে ফেলি, দেখো এটা হয় হচ্ছে 13p স্কয়ার, কেন 9 আর 4 আর 12p স্কয়ার cos আলফা, এটা হলো ইকুয়েশন 1। বুঝতেছো আশা করি? অনলাইনে যারা আছো ভাইয়া 1 নম্বর সমীকরণটা বুঝছো? দেখো তো প্রথমে ভাইয়া এই সমান্তরিক ছোটটা p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2p কিউব cos আলফা ক্যালকুলেশন করে যা হয় বসায় দিছি, বুঝাতে পারছি? অনলাইনে যারা আছো জি ভাইয়া। সেকেন্ড কেসটা কি বলো? সেকেন্ড কেস
দ্বিতীয় ক্ষেত্র কি হবে? এনিওয়ান ইন দ্য ক্লাস যে আমাকে বলতে পারবা ইকুয়েশনটা? বামে কি লিখবা? 2r, থ্যাংক ইউ। হ্যাঁ, 2r ইকুয়াল টু রুট ওভার 6p হোল স্কয়ার 2p হোল স্কয়ার 2 ইনটু 6p ইনটু 2p cos আলফা। বুঝতেছি ক্লাসের সবাই? আর এর মান এটা 2 ইনটু রুট, আর এর মান আগেরটা থেকে বসায় দিই 13p স্কয়ার প্লাস 12p স্কয়ার cos আলফা। আর ডানের সিচুয়েশন কি? 40p স্কয়ার প্লাস 24p স্কয়ার cos আলফা। তো রুট ওভার এটা হলো আমাদের দুই চোখের 20, আমরা বর্গ করে দিই 13p স্কয়ার প্লাস 12p স্কয়ার cos আলফা। আর ডানে কি অবস্থা? বর্গ করলে রুটটা চলে যাবে। লাকিলি এখানে মনে হয় 4p স্কয়ার কমন যায়। অ্যাকচুয়ালি এটা তো 8ই কমন যায়, কিন্তু আমি ইচ্ছা করি 4 কমন নিছি, আর এখানে একটা p স্কয়ার কমন যায়, তাই না ভাই? p স্কয়ারটা কমন নিয়ে আসলে কি হয়? 4p স্কয়ার 13 প্লাস 12 cos আলফা, 4p স্কয়ার 10 প্লাস 6 cos আলফা। 4 তো কাটাকাটি করা যাবেই, ভেরা বলো p স্কয়ারও কি কাটাকাটি করা যাবে না? কোনো কিছু কেটে দেওয়ার শর্ত হইলো সেটা নট ইকুয়াল টু 0। p এর মান যদি শূন্য হয় অঙ্ক তার অস্তিত্ব হারাবে। বুঝতেছো ভাইয়া? 3p 2p সব 0 0 হয়ে যাবে। p এর মান কি 0 হইতে পারে? নেভার। বুঝাতে পারছি আমি? আমার অ্যাটেন্ডেন্স নেওয়ার পরে স্টুডেন্ট দুজন কমে গেল। তো যাই হোক, ফাইন্ড আউট করে ফেলবো আমি। তোমাদের জন্য আমাকে অনেক স্মার্ট হইতে হচ্ছে, বুঝছো? এমনিতে আমি খ্যাতি ছিলাম, কিন্তু ইদানিং আমি অনেক স্মার্ট হয়েছি। আচ্ছা, তো পি স্কয়ার কেটে দিছি, এবার বাকি মানটুকু বের করি। ক্যালকুলেশন একটু টানে নিয়ে যাই। এটা বামে নিয়ে আসো, 6 cos আলফা ইকুয়াল টু -3 বা cos আলফা ইকুয়াল টু কত? -হাফ। এই জিনিসটা তোমরা 40 বার এট লিস্ট এই চ্যাপ্টারেই পাও। cos আলফা ইকুয়াল টু -হাফ আসছে কত? 120 ডিগ্রি। এমসিকিউ এ ধরো কিছু পারো না, 120 অপশন থাকলে দিয়ে দিয়ে, বুঝছো? হয়ে যাওয়ার সম্ভাবনা 90%। বুঝছো যে এমসিকিউ পারি না, তাহলে আলফার মান কত আসছে। এমসিকিউ এর কিছু শর্টকাট নোটস আছে, খুব সুন্দর ভাইয়া, মানে খুবই সুন্দর। আমি যে জিনিসগুলা মানে বলে দিব তোমাদের, অঙ্ক করা লাগবে না, অঙ্ক করা ছাড়া অ্যান্সার বের করতে পারবে। আচ্ছা যাই হোক, সো এটা হয়ে গেল। অঙ্কটা বুঝছো? এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক। বলো ক্লাসের সবাই কি অঙ্কটা বুঝছো? পরের অঙ্কে চলে যাই। দুইয়ের এরপরে ইম্পর্টেন্ট আরেকটা অঙ্ক আছে, 2 এর 2 নাম্বার, সেটাও করাই দিব। আচ্ছা, তোমাদের এমনিতে একটা জিনিস জানতে চাই, কেউ কি এমনি বলতে পারবা যে এটা ফিজিক্সে পড়ে আসার কথা মনে হয়, দুইটা সমান বলের লব্ধিও যদি বলদ্বয়ের সমান হয় অন্তর্গত কোণ কত জানো? মানে ধরো দুইটা সমান বল পি আর পি, লব্ধিও না ভাইয়া, হাফ হয়ে যাবে দুইটার মধ্যে না? না 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 না, 120 ডিগ্রি, 120 ডিগ্রি হবে। ব্যাখ্যাটাও বুঝাই দিব তোমাদের, হ্যাঁ, কেন 120 ডিগ্রি হবে। ওই যে বলছি আলফার মান 120 ডিগ্রি হয়, হ্যাঁ, এটার ব্যাখ্যাটা আছে, হ্যাঁ, ব্যাখ্যাটা আমি বুঝাই বলবো। যদি সূক্ষ্মকোণ হয় তাহলে কোনোদিনও তাদের সমান হবে না, লব্ধি বড় হয় দুই বলের চেয়ে। তো আচ্ছা, আগে 2 নাম্বারটা পড়ো, আমার টার্গেট হচ্ছে এই 2 পর্যন্ত আজকে শেষ করব। 2 নাম্বারে বলছে 2 আলফা কোণে ক্রিয়ারত দুইটি সমান বলের লব্ধি 2 বিটা কোণে ক্রিয়ারত বল দুইটির লব্ধির ডাবল, প্রমাণ করো cos আলফা ইকুয়াল টু 2 cos বিটা। দেখ কথাগুলো খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, মানে সাপোজ ধরতে গিয়ে ভুল করে, আমি বললাম যে আমার ওজন বিশাখার ওজনের দ্বিগুণ, 3 গুণ হতে পারে, মানে আমি জাস্ট মানে উদাহরণস্বরূপ বললাম, সেক্ষেত্রে ধরবা
ধরবা বিশাখার ওজন x, আমার ওজন 2x, তাই না? তাহলে কথাটা স্লোলি বলি, দুইটা সমান বল হলো p, 2 আলফা কোণে যে p বল দুইটা কাজ করতেছে, এই লব্ধিটা 2 বিটা কোণে ক্রিয়ারত p বল দ্বয়ের লব্ধির ডাবল। তাহলে ধরবা কোনটা? 2 বিটা কোণে ক্রিয়ারত লব্ধি যদি r হয়, তাহলে 2 আলফা কোণে ক্রিয়ারত বল দ্বয়ের লব্ধি হলো 2r। এটা আমি যদি না বলতাম অনেকেই এই প্রথমটা আর পরেরটা 2r ধরত। বুঝাতে পারতেছি আমি? মানে 2 আলফা কোণে যে ক্রিয়ারত বল সেটা হলো 2 বিটা কোণে ক্রিয়ারত বলের লব্ধির দ্বিগুণ। তা দ্বিগুণটা হলো 2 আলফা কোণে ক্রিয়ারত থাকে। তাহলে ধরবা হলো 2 বিটা কোণে ক্রিয়ারত বল দ্বয়ের লব্ধি হলো আর, তাহলে 2 আলফা কোণে ক্রিয়ারত হলে কি হবে? 2r। বুঝাতে পারতেছি আমি? এক্সেলেন্ট। 2 ইম্পর্টেন্ট কন্টিনিউ। ধরি সমান বল দ্বয় p। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, চিত্র না আঁকলে তো খুবই অত্যন্ত ঝামেলা। আচ্ছা, একটা সূক্ষ্ম কোণ আঁকছি, একটা স্থূল কোণ আঁকছি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, একটা 2 আলফা কোণে ক্রিয়া হতো, একটা 2 বিটা কোণে ক্রিয়া হতো। তাহলে এক চিত্রের মধ্যে কেমনে আঁকবো? মানে এক চিত্রের মধ্যে আঁকতে পারবো, অত্যন্ত জঘন্য হবে। তুমি বুঝতেছো? এটা এটার ওভারল্যাপ করবে। হ্যাঁ, তো বলো তো লব্ধি কোনটা বড়? এটা বড় না? সূক্ষ্ম কোণে ক্রিয়ারত। তোমরা কি জানো যে আলফার মান যত বাড়তে থাকে তত লব্ধি কমতে থাকে? যখন আলফার মান 0, লব্ধি সর্বোচ্চ, তারপরে আস্তে আস্তে বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, কমতেছে কমতেছে কমতেছে। স্থূল কোণ হইলে কি হয়? লব্ধি আরো কমে যায়, 180 ডিগ্রি হইলে মাইনাস হয়, সর্বনিম্ন হয়। 0 হবে কখন? হ্যাঁ, এটা ক্ষেত্রে 0 হবে, মানে এদিকে পি ওইদিকেও পি। মানে আমি তোমারে ঘুষি দিলাম পি, তুমি আমারে ফেরত দিলা পি, 0। বুঝছো? মানে যদি বল দুটো সমান হয় তাহলে 0 হবে। তাইলে অবজেক্টিভ আসে, বলদ্বয়ের অন্তর্গত কোণের বৃদ্ধির সাথে সাথে লব্ধি কি হয়? বাড়ে, হ্রাস হয়, অপরিবর্তিত থাকে, কোনটি নয়, হ্রাস পায়। বুঝছো তুমি আমার কথা? চিন্তা নাই, অবজেক্টিভও পড়াবো তোমাকে, বলবিদ্যা খুব সুন্দর করে পড়াবো। বুঝছো? মানে আমার একটা কনফিডেন্স আছে যে বলবিদ্যা না আমার চেয়ে ভালো কেউ পড়ায় না। কারণ হইলো, কেন বলতেছি, আমি নিজে তো পড়ছি, বমি এসে গেছে। বুঝছো? মানে বলবিদ্যা কিছুই বুঝতে পারিনি আমি, খুব মানে ফাইট করে বলবিদ্যা শিখছি। বুঝছো? মানে ধরো যে বুঝি না তো তাহলে কেমনে কিভাবে সহজ হয় জিনিসগুলো, কিভাবে বললে তোমরা বুঝতে পারবা, এগুলো আমি অনেকদিন ধরে চিন্তা করে করে ওইভাবে কথাগুলো সেট করছি। ঠিক আছে? আচ্ছা, যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই লব্ধিটা ছোট, তাই না? আর এই লব্ধিটা বড়। তাইলে এই অ্যাঙ্গেলটা হইল 2 বিটা, পিপি বল। লব্ধি কত? আর আর এখানেও পি আর পি বল, এখানে অ্যাঙ্গেলটা কি? 2 আলফা, তাতে লব্ধিটা কি হয়ে গেল? 2r। বুঝতে পারছি আমি সবাইকে? ক্লাসের সবাই, অনলাইনে যারা আছো? জি ভাইয়া। মনে রাখবা, অন্তর্ভুক্ত কোণ সূক্ষ্ম কোণ হইলে লব্ধি বড় হয়, অন্তর্ভুক্ত কোণ স্থূল কোণ হইলে লব্ধি ছোট হয়। মনে থাকবে ক্লাসের সবার? অনলাইনে যারা আছো বুঝতেছো? ফ্যান্টাস্টিক। এবার সমান বলতে পি, এখানেও দুইটা ক্ষেত্র, তাই না ভাইয়া? দুইটা ক্ষেত্র, কেস 1 কেস 2। ধরি এটাও লিখে দাও, একবার লিখে দাও, 2 বিটা কোণে ক্রিয়ারত পি বলদ্বয়ের লব্ধি আর। সুতরাং কি হবে? r ইকুয়াল টু রুট ওভার p স্কয়ার প্লাস p স্কয়ার প্লাস 2pp cos 2 বিটা। আচ্ছা, অঙ্কটা শেষ করার আগে আমি একটা ছোট্ট একটা জিনিস দেখতে চাই। হ্যাঁ, তোমরা কেউ চিৎকার করে বইলা উঠো না, হাত তুলবা। অনলাইনে যারা আসো আর অফলাইনেও যারা আসো হাত তুলবা। এই সূত্রটা কয়জন পাও? হাত তুলো, বইলো না, চিৎকার করে। অনলাইনে যারা আসো একটু, আর অফলাইনেও যারা আসো একটু, অনলাইনে হ্যান্ড রেজ করো তো দেখি কয়জন পারো। 1 2 3 4 5 6। সবাই পারো? 1 + cos 2। মানে এইটা একটা মাইল ফলক যে এই সূত্র পারো না,
তার মানে ত্রিকোণমিতির অবস্থা খুবই খারাপ। কারণ ত্রিকোণমিতির এই সূত্রটা আমি এটি বলে রাখছিলাম যে বহুল ব্যবহৃত সূত্র, তাই না ভাইয়া? সর্বোচ্চ ব্যবহৃত সূত্র। কেন? কারণ আমি জানি যে খালি ত্রিকোণমিতি না, অন্য জায়গায় ওই সূত্র লাগে। বুঝছো তুমি আমার কথা? আচ্ছা, হাত নামায় ফেলো। এই সূত্র পারো না, তার মানে ত্রিকোণমিতি তোমাদের আইসিইউ প্রয়োজন। মানে ত্রিকোণমিতির ফর্মুলা শিট নিবা, মুখস্থ করবা। 1 মাইনাস হলে কি হয়? 2 sin স্কয়ার থিটা। ওকে, যাই হোক, অঙ্কে ফিরে আসি। আর এটা 2p স্কয়ার, 2p স্কয়ার কমন, 2p স্কয়ার 1 প্লাস cos 2 বিটা। বেরা 1 প্লাস cos 2 বিটা কত? 2 cos স্কয়ার বিটা। তাতে আলটিমেটলি কি হলো? রুট ওভার 4p স্কয়ার cos স্কয়ার বিটা। সো আর কত হবে? 2p cos বিটা ইকুয়েশন 1। আর ইকুয়াল টু হলো 2p cos বিটা, এক নাম্বার সমীকরণ। আচ্ছা, এবার দ্বিতীয় ক্ষেত্রে আসি ভেরা। দ্বিতীয় ক্ষেত্রে 2 আলফা কোণে ক্রিয়ারত p বলদ্বয়ের লব্ধি কত? 2r। ঠিক আছে, আবার 2 আলফা কোণে ক্রিয়ারত p বলদ্বয়ের লব্ধি 2r। সুন্দর করে লিখে লিখে করবা, বেশি লেখলে কোনো সমস্যা নাই। তোমাদের জন্য আমি জাস্ট তোমার একটা কাজ করো। হ্যাঁ, তোমাদের কারো কাছে যদি সলিউশন থাকে, সলিউশন দেখো। এই অঙ্কটা 3 লাইনে করে দিছি। মানে ধরো এই লাইন লিখছে, এই লাইন একসাথে লিখছে, এটা ইকুয়াল টু 2 ইনটু এত, তাহলে এটা দিয়ে প্রমাণিত। 3 লাইনে অঙ্ক শেষ। বুঝছো? প্রবলেম হইলো কি, এমনি না বুঝা যায়। হ্যাঁ, মানে আলটিমেটলি অঙ্কটা করতেই হয়। তো 2r ইকুয়াল টু রুট ওভার p স্কয়ার প্লাস p স্কয়ার প্লাস 2pp cos 2 আলফা। তো একই রকম ভাবে আমার পাশে জায়গা আছে, আমি কমন নেই। 2p স্কয়ার কমন যায় বোধ হয়। 2r ইকুয়াল টু রুট ওভার 2p স্কয়ার কমন নিলে 1 প্লাস cos 2 আলফা। আচ্ছা, ডানে তো একই রকম ভাবে যাচ্ছে, আর বামে বলো r মানে কত হয়েছে? 2p cos, মানে 2 তো একটা আছে, আবার r মানে হলো 2p cos বিটা। আর ডানে 2p স্কয়ার ইনটু 2 cos স্কয়ার আলফা, এটা 4 cos স্কয়ার আলফা হয়। তো একবারে কি হবে বলো দেখি? এটা হলো 4p cos বিটা, আর ডানে 2p cos আলফা হবে। 2p দিয়ে যদি ভাগ করে দাও, cos আলফা ইকুয়াল টু 2 cos বিটা, যেটা প্রমাণ করতে বলছি। ক্যালকুলেশন ভাইয়া খুব বেশি কিছু মনে হয় বুঝানোর নাই। এটা 4p স্কয়ার cos স্কয়ার আলফা হয়, রুট করলে 2p cos আলফা লিখে দিছি একবার। বুঝতেছো ক্লাসের সবাই? অনলাইনে যারা আছো বুঝতেছো অঙ্কগুলা ভাইয়া? জি ভাই। ফাইন, বলো। ডাবল হবে ভাইয়া, কি মনে হয় তোমার? দুইটা সমান বল, দুইটি সূক্ষ্মকোণ, ডাবল হতে পারে। এটা চিন্তা করো, দুইটা সমান, এটাও সূক্ষ্মকোণে কাজ করতেছে, দুইটি সূক্ষ্মকোণে কাজ করতেছে, তাহলে একটা বল আর একটা ডাবল হতে পারে? হ্যাঁ, কখনোই না। একটা অবশ্যই সূক্ষ্ম, একটা স্থূল হইতে পারে। চিন্তা করো। ওকে, হ্যাঁ বলো। ট্রিপলও হইতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ট্রিপলও হইতে পারে। হ্যাঁ হ্যাঁ, তখন ডাবল হবে না তো। মানে দুইটি স্থূলকোণ হইলে ডাবল হওয়া পসিবল না। দুইটা দেখো চিন্তা করে, কমায় বাড়ায় নাও, দুইটাই সূক্ষ্মকোণ, ধরো একটা 20 ডিগ্রি আর একটা 60 ডিগ্রি, তাও হবে না, কারণ ডাবল হওয়ার কোনো পসিবিলিটি নাই। আসলে চিন্তা করে নিতে পারো আর কি, কিছু চিত্র এঁকে নিতে হবে আর। আর আমি আগেই বলছি ভাইরা, এটার চিত্র আঁকা আসলে ম্যান্ডেটরি না, এইচএসসি তে তুমি আঁকবাও না। বুঝছো আমার কথা? ওকে, আমরা আরেকটা অঙ্ক করব আজকে। 2 এর তোমাদের বাড়ির কাজগুলো বলে দিচ্ছি। 1 এর 2 3, আর 2 এর হচ্ছে ভাইরা তোমরা করবা 4 5। মানে 1 আর 2 এর অঙ্কগুলো করবা, 1 এর 5 নাম্বারটা খালি, 1 এর 4 5 করবা না। আচ্ছা, আমি করে দিচ্ছি হচ্ছে 2 এর 3 নাম্বার, সবচেয়ে সোজা একটা ম্যাথ। এগুলো 2 মার্কের কোশ্চেন হিসেবে আসে।
দুইটা সমান বল পি আর পি, তাদের লব্ধির মান পি, অন্তর্গত কোণ নির্ণয় করতে বলছে। কোনো প্রশ্ন আছে ভাইয়া? আচ্ছা ঠিক আছে, দুইটা উত্তর হইতে পারে। মানে ভাইয়া অন্তর্গত কোণ আলফা বের করব, তোমরা আমাকে বলো দুইটা সমান বল অন্তর্গত কোণ যদি সূক্ষ্ম কোণ হয়, এটা কি কখনো পসিবল যে পি এর মানটা মানে লব্ধিটাও পি হবে? লব্ধি বড়ই হবে না, লব্ধি ওই দুইটার চেয়ে বড় হবে, কারণ রম্বসের এই মানে এই বিন্দুগামী কর্ণটা বড় না ভাইয়া, এটা তো রম্বস। কিন্তু ভাইয়া এটার ক্ষেত্রে কিন্তু হইতে পারে। ভাইয়া চিন্তা করো, পি আর পি লব্ধিটা একটু ছোট না? ছোট কর্ণটা কি বাহুর সমান হইতে পারে না? ছোট কর্ণটা রম্বসের বাহুর সমান হতে পারে। তো এখানে আমাকে বলে দিচ্ছে আর ইকুয়াল টু পি, আলফার মান বের করতে হবে। দুইটা সমান বল, তাদের লব্ধিটাও পি, অন্তর্ভুক্ত কোণকে আমি আলফা চিন্তা করে নিলাম, আলফার মানটা বের, বুঝছো? ফাইন। তো ধরি সমান বল দ্বয়, আচ্ছা ধরি না, দেয়া আছে 2 এর 3 নাম্বার বাড়ির কাজগুলো বলে দিচ্ছি, পরে ভুলে যাবো। 1 এর 2 3, 2 এর 4 5। আচ্ছা দেয়া আছে সমান বল দ্বয় পি, ধরি তাদের অন্তর্ভুক্ত কোণ আলফা, তাদের অন্তর্ভুক্ত কোণটা দেয়া নাই, এটি বের করতে বলছে। অন্তর্ভুক্ত কোণ হলো আলফা। এখন নরমালি লব্ধি আর এর সূত্র তো জানি, কি সেটা বলো তো ভাইয়া? √p² + q² + 2pq, এখানে কিউ হবে না কারণ দুটি পি। তাহলে লব্ধি আর, নরমালি লব্ধি আর হয়, কিন্তু এখানে প্রশ্ন বলে দিয়েছি কি লব্ধি আর এর মানও কি পি, p² + p² + 2pp cos আলফা। আরের জায়গায় কি বসাবো? পি বসায় দিবেন। এখানে কি সিচুয়েশন? 2p² + 2p² cos আলফা বর্গ করে দিন, p² = 2p² + 2p² cos আলফা। p² থেকে 2p² বিয়োগ হবে, 2p² cos আলফা - p²। cos আলফা কত? এখানে কমন নিয়ে থাকে সমস্যা না, অনেকবার বলছি যে আলফা 120 ডিগ্রি আসবে, এটা উত্তর। হোপফুলি সবাই বুঝতে পারতেছো অঙ্কগুলো। যারা এটাকে অ্যাজ এ অবজেক্টিভ হিসেবে মনে রাখবা, দুইটি সমান বলের লব্ধি যদি উক্ত বলের সমানই হয় তাহলে অন্তর্ভুক্ত কোণ 120 ডিগ্রি, অথবা উল্টা ভাবে অবজেক্টিভ আসে, দুইটা সমান বলের অন্তর্ভুক্ত কোণ যদি 120 ডিগ্রি হয় তাহলে লব্ধির মান বলদ্বয়ের সমান। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? এই যে কথাগুলো বলতেছি না, এগুলো নোট ফর এমসিকিউ হিসেবে আমি লিখে দিব তোমাদের, চিন্তা করো না। সবাইকে আমার কথা বুঝছো? 4টা অঙ্ক কাজ দিছি, সুন্দরভাবে 4টা অঙ্ক করে নিয়ে এসো। নেক্সট ক্লাসে আমরা স্থিতিবিদ্যার সেকেন্ড ক্লাসটা নিব, 5টা ক্লাস হবে 8.1 এর উপরে। ভালো থাকো সবাই।